নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। ডিআইআই আজকের দিনে 2495 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই প্রতিদিনের মতো বিক্রি করে চলেছে। এফআইআই আজকের দিনে 1666 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, ডাউ জোন্স এই মুহূর্তে 0.33% নিচে ট্রেড করছে এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, এইটা 0.89% ওপরে রয়েছে। আর এরপর ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। ইনফোসিসের এডিআর এটা 1.8% ডাউন। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.29% আপ। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.92% আপ রয়েছে। উইপ্রোর এডিআর এটা 0.24% ডাউন। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.5% ওপরে ট্রেড করছে। মেঘ মাই ট্রিপ এটা 3.53% ওপরে রয়েছে। এবং যদি যাত্রা অনলাইন দেখি, এতে যে ট্রেডিং সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এরপরে তো আজকে মূল চর্চার বিষয় হচ্ছে জিএসটি কাউন্সিলের মিটিং এবং সেই সম্পর্কিত বিভিন্ন আউটকামও কিন্তু সামনে আসছে। তো সেইগুলো নিয়েই আলোচনা করব। আর এগুলো কিন্তু কোনো রিপোর্টের মাধ্যমে আসছে না, এগুলো একেবারে অফিসিয়াল নিউজ। তো প্রথমেই যদি দেখেন, গভর্নমেন্ট এই যে দুটো জিএসটি রেটকে প্রপোজ করেছিল, এই যে জিএসটি কাউন্সিল তারা কিন্তু এই যে দুটো রেট 5% এবং 18% এই দুটোকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। মানে 12% এবং 28% যে জিএসটি স্ল্যাব ছিল সেগুলো উঠে গেল এবং তার সঙ্গে সঙ্গে যে 40% জিএসটি রেটের কথা বলা হয়েছিল সেটাও ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো যদি ফুটওয়্যার এবং এই অ্যাপারেল এই সেগমেন্টগুলোর দিকে দেখেন, তাহলে এই জিনিসগুলো যেগুলোর দাম 2,500 টাকা কম তাদের উপর 5% জিএসটি বসবে। আর আগে এই জিএসটি রেট এটা কিন্তু আলাদা ছিল। আগে এই 1,000 টাকার কম জিনিস হলে তার উপর 5% জিএসটি বসতো এবং 1,000 টাকার উপরে হয়ে গেলে সেই জিনিসগুলোর উপর 12% জিএসটি হয়ে যেত। তো এখন 2,500 টাকার পর্যন্ত জিনিস কিনলে এই যে জিএসটি রেট সেটা থাকবে 5%। আর যদি এই জিএসটির ব্যাপারে কিছু কথা বলি, দেখতেই পাচ্ছেন 8খানা যে অপোজিশন রুল স্টেট রয়েছে, মানে যেই রাজ্যগুলো বিজেপি শাসিত নয়, তারাও কিন্তু এই যে জিএসটি রেট এটাকে সমর্থন করেছে। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যগুলো এটাও বলেছে এই যে জিএসটি কাট হচ্ছে সেটা যেন কনজিউমারদের উপরে পাসন হয়, মানে কোম্পানিগুলো যেন তাদের যে প্রোডাক্টের দাম সেটা ঠিকঠাক ভাবে কমায়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অপোজিশন রুল স্টেটগুলো রয়েছে তারা একটা কম্পেনসেশনের জন্য কিন্তু ডিমান্ড করেছে। তো এই কম্পেনসেশন এটা কি জন্য ডিমান্ড করেছে? আগে দেখুন এই জিনিসপত্রের উপর কিন্তু জিএসটি বসতো না, তখন ভ্যাট ছিল, তারপরে ট্যাক্স ছিল। তো সেই যে ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা সেইগুলো পুরোপুরি ভাবে রাজ্য সরকারের কাছে যেত। আর এই জিএসটি লাগু হওয়ার পরে এই রাজ্য সরকারের কিন্তু এই জিএসটির দিক থেকে অনেক কিছু ক্ষতি হয়। তো সেই কারণে কি হয়, এই সেন্ট্রালকে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়। তো এটাই তারা আবার দাবি করেছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও দাবি করেছে এই লাক্সারি গুডস এবং যে সমস্ত প্রোডাক্টের উপর সিন ট্যাক্স বসে তাদের উপর যে 40% জিএসটি বসানো হবে সেইটা যেন পুরোপুরি ভাবেই এই রাজ্যগুলোকে ট্রান্সফার করা হয়। তো কোন কোন রাজ্যগুলো রয়েছে নামও দেখতে পাচ্ছেন, কর্ণাটক রয়েছে, তারপরে হিমাচল প্রদেশ, তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, তারপরে কেরালা রয়েছে, পাঞ্জাব রয়েছে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল। আর জিএসটি কাউন্সিলের মিটিং থেকে কি কি আউটপুট সামনে এসছে দেখতে পাচ্ছেন, এই যে হেয়ার অয়েল, তারপরে শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, তারপরে টুথব্রাশের, শেভিং ক্রিম, এইগুলোর উপর আগে 18% জিএসটি ছিল, এইগুলো থেকে কমে হলো 5%। তারপরে বাটার, ঘি, চিজ, ডেয়ারি স্প্রেডস এদের উপর 12% থেকে কমে 5%। তারপরে প্রি প্যাকেজড নমকিন, তারপরে ভুজিয়া মিক্সড এদের উপরে 12% থেকে 5%। তারপরে ইউটেন্সিলস মানে বাসনপত্রের উপর 12% থেকে কমে হলো 5%। তারপরে ফিডিং বোতল, তারপরে ন্যাপকিনস এবং এর সঙ্গে সঙ্গে ক্লিনিকার যে ডায়পার রয়েছে এদের উপরেও 12% থেকে কমে 5% হলো। তারপরে সুইং মেশিন মানে সেলাই মেশিন এবং এর সঙ্গে সঙ্গে যে পার্টস গুলো রয়েছে তাদের উপরেও জিএসটি 12% থেকে কমে 5%। তারপরে যদি হেলথ কেয়ার সেক্টরে দেখি, এই যে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এইগুলোর উপর জিএসটি সেটা কিন্তু সরকার পুরো 18% থেকে জিরোয় নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন 18% থেকে পুরো নীল করে দিয়েছে। তারপরে থার্মোমিটার 18% থেকে 5%, মেডিকেল গ্রেড অক্সিজেন 12% থেকে 5%, তারপরে ডায়াগনস্টিক কিটস এবং রিজেন্টস এদের উপর 12% থেকে 5%, গ্লুকোমিটার, তারপরে টেস্ট ট্রাইবস এদের উপর 12% থেকে 5%, তারপরে কারেক্টিভ স্পেকটিক্যালস এইগুলোও 12% থেকে 5% এর আওতায় এলো। তারপরে যে এডুকেশন সেক্টরে এই ম্যাথস রয়েছে, চার্টস রয়েছে, তারপরে গ্লোবস এদের উপরেও 12% থেকে পুরো নীল করে দেওয়া হয়েছে। তারপরে পেন্সিল, তারপরে শার্পনার্স, ক্রেয়ন্স, প্যাস্টেলস এদের উপরেও 12% থেকে নীল। তারপরে এক্সারসাইজ বুক, নোটবুক এগুলোর উপরেও 12% থেকে নীল করে দেওয়া হয়েছে এবং ইরেজার বা রাবার এর উপরেও 5% থেকে নীল করে দেওয়া হয়েছে। তারপরে যদি এগ্রিকালচার সেক্টরে দেখি, ট্রাক্টর টায়ার্স এবং এর সঙ্গে সঙ্গে যে পার্টস রয়েছে এদের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ট্রাক্টরের উপর 12% থেকে কমিয়ে 5%। তারপরে যে বায়োপেস্টিসাইড রয়েছে, মাইক্রো নিউট্রিয়েন্টস এদের উপর 12% থেকে 5%। তারপরে ইরিগেশন সিস্টেম এবং স্প্রিংকলার্স সেচ সংক্রান্ত যে জিনিসগুলো
যন্ত্রগুলো এদের উপরেও জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তারপরে এই সেচে ব্যবহৃত আরো যে যন্ত্রপাতি রয়েছে, যেগুলো কাল্টিভেশন, হারভেস্টিং এইসব কাজে ব্যবহার করা হয়, এদের উপরেও জিএসটি 12% থেকে কমে 5%। তারপরে যদি অটোমোবাইল সেক্টরে দেখি, এখানে দেখতে পাচ্ছেন পেট্রোল, তারপরে হাইব্রিড, এলপিজি, সিএনজি চালিত গাড়ি যাদের ইঞ্জিন 1200 সিসির কম, দৈর্ঘ্যে 4 মিটারের কম, তাদের উপর জিএসটি 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। আর সেরকমই ডিজেল চালিত যে হাইব্রিড গাড়িগুলো রয়েছে, যেগুলো 1500 সিসির কম এবং 4 মিটারের কম, তাদের উপর 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। তারপরে 3 হুইল ভেহিকেল মানে 3 চাকা গাড়ি, এদের উপরেও 28% থেকে 18%। তারপরে মোটরসাইকেল যেগুলো 350 সিসি পর্যন্ত রয়েছে এবং 350 সিসির নিচে, তাদের উপরে জিএসটি 28% থেকে কমে 18% হলো। তারপরে মোটর ভেহিকেলস ফর ট্রান্সপোর্ট অফ গুডস, এদের উপরেও জিএসটি 28% থেকে কমে 18%। তারপরে যদি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের মধ্যে দেখি, এই এসির উপর জিএসটি 28% থেকে কমে 18% করা হয়েছে। টেলিভিশন, এইখানে লেখা রয়েছে অ্যাবাভ 32 ইঞ্চ, মানে এখানে দেখাচ্ছে তো 32 ইঞ্চির উপরে, তো এটা পরে ভালোভাবে চেক করতে হবে। এখানে যে লেখা আছে সেই অনুযায়ী টেলিভিশন যেগুলো 32 ইঞ্চির উপরে, এই এলইডি এবং এলসিডি এগুলোর উপর জিএসটি 28% থেকে কমে 18% হয়েছে। তারপরে মনিটর, প্রজেক্টর এদেরও জিএসটি 28% থেকে কমে 18% হলো। এবং ডিশ ওয়াশিং মেশিন এদের উপরেও জিএসটি 28% থেকে কমে 18% করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সিন এবং লাক্সারি আইটেম এগুলোর উপর 40% জিএসটি বসানো হয়েছে। আর যদি লাক্সারি গাড়ির দিক থেকে দেখেন, তাহলে এখন এটাই বলা হচ্ছে লাক্সারি যে গাড়িগুলো রয়েছে, একটা প্রাইস ধরা হয়েছে 40 লাখ, তার উপরে গাড়িগুলোর উপর 40% জিএসটি বসবে। তবে এই নিয়ে ইভি সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো সরকারের কাছে কিছু আর্জিও জানিয়েছে যে ইভি গাড়িগুলোর ওপর এই যে জিএসটি সেটা যেন 40% না করা হয়, কারণ ইভি গাড়ির যে বিক্রি সেটা এখনো ঠিকঠাক ভাবে শুরুই হয়নি। আর এই 40% জিএসটি বসে গেলে এই যে লাক্সারি ইভি গাড়িগুলো রয়েছে তাদের বিক্রি কমে যাবে। তো এই সংক্রান্ত কোনো খবর আছে কি সেটা দেখার রয়েছে, তো সেটা এলে অবশ্যই জানিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন, এই ইন্স্যুরেন্স সেক্টরে গভর্নমেন্ট আগেই বলে দিয়েছিল এই যে জিএসটি সেটা নীল করে দেবে। তো ইন্স্যুরেন্স সেক্টরের যে কোম্পানিগুলো তারা সরকারের কাছে আর্জি জানিয়েছিল এই জিএসটি যেন একেবারে নীল না করে দেওয়া হয়, 5% রাখা হয়। কারণ এই ইন্স্যুরেন্স সেক্টরে যদি জিএসটি নীল করে দেওয়া হয়, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানিগুলো আইটিসি বা ইনকাম ট্যাক্স ক্রেডিটের যে অ্যাডভান্টেজ সেটা পাবে না। এর ফলে কি হবে, কোম্পানিগুলোর ক্ষতি হবে। এবং কোম্পানি তো নিজের ক্ষতি করবে না, কোম্পানি কি করবে, তাদের যে প্রিমিয়াম সেটাই বাড়িয়ে দেবে। তবুও দেখলেন এই ইন্স্যুরেন্স সেক্টরের উপর এই যে জিএসটি সেটা নীল করে দেওয়া হয়েছে। তো এই নিয়ে কোনো আপডেট আছে কি সেটাও দেখতে হবে। আর এর আগে তো সরকার বলেছিল এই যে জিএসটির ইমপ্লিমেন্ট সেটা দীপাবলির সময় হতে পারে। আর এখন কিন্তু জিএসটি কাউন্সিল এরা বলেই দিয়েছে এই যে জিএসটির ইমপ্লিমেন্ট এটা হবে সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে। আর আজকের দিনে মিটিং শুরু হয়েছে, কালকের দিনেও মিটিং চলবে। এবং কালকে মিটিং শেষ হওয়ার পরেই আরো যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের উপর যে জিএসটি রেট সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। এরপরে যদি দেখি অনলাইন পেমেন্ট সেক্টরে কাজ করা একটি কোম্পানি এই 197 কমিউনিকেশন, এটা একদম 52 উইক হাই রোজই লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন আজকের দিনেও এই কোম্পানিটা 52 উইকের হাই লাগিয়েছে। আজকের দিনের হাই 1291.80 এবং 52 উইকের হাই এটাও 1291.80। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই অনলাইন পেমেন্ট সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি এই ওয়ান মোবিকুইক, এটাও ভালো পরিমাণে বেড়েছে। আর এই যে পেটিএম বাড়ছে এর পেছনে একটি কারণ রয়েছে। দেখতে পাচ্ছেন পেটিএম ফেসেস পোটেন্সিয়াল এমডিআর ফিস অন ইউপিআই ট্রানজাকশন। রিপোর্ট জি মানে এই জি নামে একটি নিউজ পেপার একটা রিপোর্ট বার করেছে, যেখানে পেটিএম ট্রানজাকশনের জন্য এই যে এমডিআর ফি সেটা আনতে পারে। তো এই এমডিআর ফি মানে কি, দেখতে পাচ্ছেন মার্চেন্ট ডিসকাউন্ট রেট। এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট এই জিনিসটা কি, দেখুন পেটিএম যে পেমেন্ট গুলো করে সেগুলো কিসের মাধ্যমে করছে, ব্যাংকের মাধ্যমে করছে। আর এই যে পেটিএম পেমেন্ট করছে তার জন্য ব্যাংকগুলো কিন্তু আলাদা কোনো সুবিধা পাচ্ছে না। তো সেই কারণেই পেটিএম এরকম একটা সিস্টেম নিয়ে আসবে যে ট্রানজাকশন পিছু একটা চার্জ তারা নেবে। তবে ছোটখাটো যে ট্রানজাকশন গুলো সেগুলোর উপর চার্জ নেওয়া হয়তো হবে না, কিন্তু একটা অ্যামাউন্ট ধরে দেওয়া হবে যে 2500 টাকা বা 5000 টাকা, তার উপরে ট্রানজাকশন হলে এই যে পেটিএম তারা একটা এমডিআর ফি কাটতে পারে, যেটা আমার বা আপনার অ্যাকাউন্ট থেকেই কাটা হবে। আর এর ফলে কি হবে, পেটিএম এর কিছু সুবিধাও হবে এবং কিছু অসুবিধাও হবে। তো কি সুবিধা হতে পারে, এই এমডিআর ফি বসানোর ফলে এই কোম্পানি যে রেভিনিউ সেটা বাড়বে, কারণ কোম্পানির পকেটে আলাদা একটা টাকাও যাচ্ছে। আর অসুবিধা কি হবে, এর যে কম্পিটিটররা রয়েছে তারা কিন্তু এমডিআর এখনো বসায়নি বা পেটিএম এর সময় হয়তো বসাবেও না। এর ফলে পেটিএম এর অনেক কাস্টমার বাকি যে ইউপিআই অ্যাপ গুলো রয়েছে সেইগুলোর দিকে চলে যেতে পারে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ এসেছে দেখে নেবো। এই জিএইচবি ইনফ্রা প্রজেক্ট আজকের দিনে 3.76% পড়েছে। তবে এই কোম্পানিটা আজকের দিনেই কিছু কন্ট্যাক্ট পেয়েছে। দেখতে পাচ্ছেন এই রেলওয়ে স্টেশন, এই সংক্রান্ত ব্যাপারে কোম্পানিটা 120 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি হাইওয়ে ইনফ্রা, এটা নতুন মার্কেটে লিস্ট হয়েছে। আর এই কোম্পানিটাও আজকে একটি অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা এনএইচএআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া
এদের তরফ থেকে প্রায় 19 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এদের তরফ থেকে এই সিসিটিভি সার্ভেলেন্স বসানোর জন্য প্রায় 14 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। এরপরে আরো একটি কোম্পানি অর্ডার পেয়েছে, এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এই কোম্পানিটা কি বিষয়ে অর্ডার পেয়েছে? এই কোম্পানিটা এই মধ্যপ্রদেশের একটি পাওয়ার কোম্পানির থেকে 1 × 800 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য অর্ডার পেয়েছে। তো এই প্রজেক্টের ভ্যালু কত দেখতে পাচ্ছেন, এই যে প্রজেক্টের ভ্যালু সেটা হচ্ছে অ্যাপ্রক্স 2060 crore, মানে 2600 কোটির কাছাকাছি। আর এরপরে কিছু গ্লোবাল নিউজ দেখে নেবো। প্রথমে যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন, সেই কারণে বাণিজ্য মন্ত্রী এই পীযূষ গোয়েলজি তিনি আমাদের ইন্ডিয়ার যে বড় বড় এক্সপোর্টার রয়েছে তাদের সঙ্গে আজকে একটা মিটিংও বসেছিলেন। তো তিনি এই মিটিং এ কি বলেছেন, তিনি এই এক্সপোর্টারদের এটাই বলেছেন প্রোডাক্টের যে কোয়ালিটি সেইটাকে যেন আপগ্রেড করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রোডাক্ট গুলো সেইগুলো যেন গ্লোবাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মেনে তৈরি হয়। এবং এক্সপোর্টারদের এটাই বলা হয়েছে এই যে সাপ্লাই চেইন সেটা ডাইভার্সিফাইড যেন করা হয়, মানে বিভিন্ন দেশে এই এক্সপোর্ট গুলো যাতে করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ যে মার্কেট রয়েছে, মানে আমেরিকা ছাড়া আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে সেইগুলোকেও যেন এই এক্সপোর্টার কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্যের জন্য খুঁজে নেয়। এরপরে যদি এফডিআই এর কথা বলি, এফডিআই মানে কি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর এটা তো দেখছেন ইন্ডিয়ান মার্কেট থেকে এই যে এফআইআই রয়েছে তারা কিন্তু এই এফডিআই থেকে আলাদা, তারা তো রোজ সেলিংই করছে। কিন্তু এই লাস্ট কোয়ার্টারে ভারতীয় মার্কেটে এফডিআই দের যে ইনভেস্টমেন্ট সেটা অনেকটাই বেড়েছে। তো এই এফডিআই কি, চলুন আগে সেটাই জেনে নিই। তার আগে এই এফআইআই কি এটা জানবো। এফআইআই কি দেখতে পাচ্ছেন, ইনভেস্টিং ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অফ অ্যানাদার কান্ট্রি, মানে অন্যান্য দেশে ফাইন্যান্সিয়াল মার্কেটে মানে শেয়ার মার্কেটে এরা ইনভেস্টমেন্ট করে থাকে। আর এদের যে ইনভেস্টমেন্ট পিরিয়ড সেটা কিন্তু শর্ট টার্মও হয় এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়াম টার্ম হয়, এরা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করে না। আর এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার বিজনেস, মানে ব্যবসা বাণিজ্যের উপর এই যে ইনভেস্টররা রয়েছে তাদের কোনো হাত থাকে না, মানে কোম্পানির কোনো সিদ্ধান্তে এরা কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এবং এদের যে স্টেবিলিটি সেটাও অনেক কম হয় এবং এরা অনেক বেশি ভোলাটাইল হয়ে থাকে, মানে অনেক বেশি বেচা কেনা করে। আর এফডিআই এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন, পুটিং মানি ডাইরেক্টলি ইনটু এ বিজনেস ইন অ্যানাদার কান্ট্রি, মানে এরা কিন্তু শেয়ার মার্কেটের মতো করে না। এরা কি করে, বিভিন্ন দেশে যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো রয়েছে সেখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে। মানে ধরুন রিলায়েন্সের সঙ্গে এরা কথা বললো এবং বললো রিলায়েন্সকে যে তাদের 1% স্টেক কিনে নেবে বা 2% স্টেক কিনে নেবে, তো সেইখানে তারা ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করে। এবং এদের যে ইনভেস্টমেন্ট হয় এটা লং লাস্টিং হয়, মানে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। এরা অনেকদিন ধরে তাদের যে হোল্ডিং সেগুলো ধরে রাখে এবং এরা কোম্পানির যে বিজনেস রয়েছে সেখানে বিভিন্ন সিদ্ধান্তে কথাও বলতে পারে এবং এরা অনেকটা বেশি স্টেবল হয় এবং এদের যে ভলিটিলিটি সেটা অনেকটাই কম হয়, মানে খুব কমই কিন্তু কেনা বেচা করে এবং যখন করে তখন বড় পরিমাণে করে। তো যদি দেখেন এই লাস্ট কোয়ার্টারে ভারতীয় মার্কেটে এফডিআই দের যে ইনভেস্টমেন্ট সেটা অনেকটাই বেড়েছে। এই এপ্রিল জুন কোয়ার্টারে এই এফডিআই এর ইনভেস্টমেন্ট বেড়েছে 15%, যেটা আমেরিকান ডলারের মূল্যে যদি দেখি 18.62 বিলিয়ন। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আমেরিকা থেকে ভারতীয় মার্কেটে এই এফডিআই এর যে ইনভেস্টমেন্ট সেটা ট্রিপল হয়ে গেছে, মানে 3 গুণ বেড়েছে। এই এফডিআই দের আগে ইনভেস্টমেন্ট ছিল 22.5 বিলিয়ন, সেটা থেকে বেড়ে হয়েছে 25.2 বিলিয়ন। এবং শুধুমাত্র আমেরিকা থেকেই ইনভেস্টমেন্ট এসেছে 5.61 বিলিয়ন। আর কোন কোন রাজ্যে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন, কর্ণাটকে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে এবং এরপরে ইনভেস্টমেন্ট হয়েছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। এরপরে যদি কথা বলি সেবি এবং জেন স্ট্রিটের ব্যাপারে, তো আগেই দেখেছিলেন এই জেন স্ট্রিট কেলেঙ্কারির ব্যাপারে সেবি এই জেন স্ট্রিটকে একটা ফাইন করেছিল এবং তারপরে ভারতীয় শেয়ার মার্কেটে আবার ট্রেডিং এর জন্য অনুমতিও দেয়। এবং তার আগে কিছুদিনের জন্য জেন স্ট্রিটকে ভারতীয় মার্কেটে ট্রেডিং থেকে ব্যানও করে দিয়েছিল। তো এখন এই জেন স্ট্রিট তারা কিন্তু সেবির বিরুদ্ধে একটা কেসও করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইউএস ট্রেডিং ফার্ম জেন স্ট্রিট ফাইলস কেস এগেনস্ট সেবি। তো এই জেন স্ট্রিট এটাই বলেছে সেবি তাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ এনেছিল সেখানে সেবি প্রকার ডকুমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ডাটা সম্পর্কিত যে বিভিন্ন কাগজপত্রগুলো সেইগুলো দেখাতে পারেনি। মানে জেন স্ট্রিট বলতে চাইছে সেবি তাদের ওপর একটা মিথ্যে কেলেঙ্কারি দায় চাপিয়েছিল। তো এই ব্যাপারে জেন স্ট্রিট একটা কেস করে দিয়েছে। আর এরপরে যে সমস্ত কোম্পানিগুলো এই মিনারেল উৎপাদন করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রিসাইকেল করে থাকে তাদের জন্য কিছু ভালো খবর আছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অ্যাপ্রুভস 1500 crore ইনসেন্টিভ স্কিম টু প্রমোট ক্রিটিক্যাল মিনারেল রিসাইক্লিং। তো এই ক্রিটিক্যাল মিনারেল রিসাইক্লিং এর জন্য গভর্নমেন্ট 1,500 কোটি টাকার একটা ইনসেন্টিভ স্কিমও কিন্তু ঘোষণা করেছে। তো এর ফলে যে সমস্ত কোম্পানিগুলো এই মাইনিং সেক্টরে কাজ করে থাকে সে সমস্ত কোম্পানিগুলোর ভালো হবে। আর এরপরে কিছু ইকোনমিক যেটা দেখে নেবো,
ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 88.07 ট্রেড করছে, মানে 88-র ওপরে রয়েছে। তো এই ইন্ডিয়ান রুপি এখন অনেকটাই দুর্বল। আর এরপরে যদি অয়েল প্রাইস দেখি, এই অয়েল প্রাইস আজকে অনেকটাই ডাউন হয়েছে। WTI ক্রুড আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 2.20% পড়েছে। আর শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। আমেরিকান মার্কেটে একটা শার্প পতন লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকান মার্কেটে এই ডাউ জোন্স 0.68% নিচে রয়েছে এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট টপ লেভেল থেকে কিছুটা পড়ে গিয়ে 0.68% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।